ডিবিতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে বা হারিয়ে গেছে। হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিলেন আদালত। অসম্পূর্ণ সংলাপ শেষ করতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। বিচার বিভাগ ও নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবের উপর আলোচনা। জামাত নেতা আজহারের আপিল শুনানি 6 মে, বিস্মিত দলের নেতারা। মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি কাল। এবং ইসরায়েলি বর্বরতায় আরও 29 ফিলিস্তিনের মৃত্যু। গাজায় 5 থেকে 7 বছরের জন্য স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিশরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি পুড়ে বা হারিয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও এই নথি পুড়েছে 5 আগস্ট আগুনে। সকালে অতিরিক্ত আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান এটার তদন্তের অগ্রগতি হচ্ছে, কিন্তু আরও কিছু সময় প্রয়োজন। পরে আদালত 22 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। এর আগে গত 30 সেপ্টেম্বর তদন্ত থেকে পরে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে 6 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। 4 দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার রাত 9টা 40 দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে প্রফেসর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফারুক তাকে স্বাগত জানান। দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত সামিটে উপস্থাপনা ও ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা হবে। অসম্পূর্ণ সংলাপ শেষ করতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছেন বিএনপি। সকাল 11:15টার দিকে শুরু হয় বৈঠক। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের আলোচনার প্রাধান্য পাবে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ইস্যু। আর অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রতিদিনের আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ের মতো ভিন্নতাও সংবিধানের বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, তৃতীয় দিনে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, বিএনপির বক্তব্য কি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি এখন আছি রাজধানীর যে সংসদ ভবন, সেখানে এলডি হলে। এখানে সকাল 11টার দিকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের
একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠকে বসেছেন সকালে আমরা যেটি দেখতে পেয়েছি। এবং বিএনপি তখন বিএনপি সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি আমাদেরকে সে সময় সূচনা বক্তব্যে যেটি জানিয়েছেন যে সংবিধান অনুযায়ী বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় কিন্তু বিএনপি বিশ্বাস করে এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত এবং সাংবিধানিক হয় সেই বিষয়ে সতর্ক থাকার উপরও কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য জোর দিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সহ কয়েকটি যে সংস্কার কমিশন, সেই কমিশনের ঐকমত্য কমিশনের সেই সংস্কার নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেটি আলোচনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তো সে সময় সূচনা বক্তব্যে সকাল 11টায় যিনি ঐকমত্য কমিশনের যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, উনি আমাদেরকে জানিয়েছেন বিএনপির যেই কিছু কিছু সংস্কার বিষয়ে যেটি ভিন্নতা রয়েছে, সেই কিছু কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে এবং বেশিরভাগই তাদের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে এবং যেই বিষয়গুলো ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলো একমত হবে এবং সেই ভিন্নতার বিষয় আন্তরিক এবং সেই আন্তরিকতাও দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবেই সেই ভিন্নতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো আজকে যে তৃতীয় দফার যেই সংস্কার কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ওনাদের যে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফায়, তো আজকে সেই তৃতীয় দফায় প্রায় শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যে কি আলোচনা হলো এবং কি কি বিষয়ে তানজিদ, ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 8 মাসেও এটিএম আজহার মুক্তি না পাওয়ায় তারা বিস্মিত ও ব্যথিত। আর আইনজীবী শিশির মনির বলেন, আজহারুল ইসলামের মামলার আইনি জটিলতার প্রশ্নের ব্যাখ্যা দরকার রয়েছে। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু, যুক্ত হব তার সঙ্গে। পাপ্পু, এটিএম আজহারের মামলার জামায়াত নেতা এবং আইনজীবীদের বক্তব্য কি জানাবেন? আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় গত মুক্তিযোদ্ধা ট্রাইব্যুনাল একটা মামলায় ঘোষণা আছে যে স্প্রেড অর্থাৎ ব্যাপক আকারে যদি কোনো সহিংসতা হয় এবং এটা যদি পরিকল্পনা মাফিক হয় তাহলেই সেই অপরাধীকে ফাঁসি এবং কার্যকর করা যায়। তো এটিএম আজহারের বিষয়টি সেই জিনিসটাই বলার চেষ্টা করেছেন তার আইনজীবীরা যে আসলে এটিএম আজহার যে মানবতা বিরোধী অপরাধ 71 সালের যে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধে তিনি জড়িত ছিলেন না এবং শুধু এটা নয়, কারণ ওই সময় যে 1973 সালে যে আইনটা প্রণয়ন করা ছিল সেই আইনে কিন্তু বলা হয়নি, এই কোনো রুলস ছিল না যে স্প্রেড আকারে অর্থাৎ ব্যাপক আকারে কোনো সংঘর্ষ হয়েছে কিনা বা ব্যাপক আকারে হত্যাযজ্ঞ চলেছে কিনা, এই বিষয়টি ছিল না তখনকার আইনে। এবং পাশাপাশি যে পরিকল্পনা করার সেটাও কোনো ছিল না। এই যে পরিকল্পনাটা সেটা 2024 সালে যে নতুন ট্রাইব্যুনাল গঠন করেছেন 5 আগস্টের পর, সেখানে কিন্তু মানবতা বিরোধী অপরাধের জন্য এই দুইটা স্পেসিফিক কারণ এনেছে। এই কারণগুলোই তুলে ধরেছেন যে তার আইনজীবীরা শিশির মনির ছিলেন, তিনি বলেছেন যে আসলে এইভাবেই বিনা অপরাধে তাদেরকে দেওয়া হয়েছে এবং এই বিচার কার্যক্রমটি যদি আপিল বিভাগ তাদের পক্ষে রায় চলে যান তাহলে একটা ঘটনা ঘটতে পারে যে আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে সেই ফাঁসিগুলো কার্যকর কি ভুল হয়েছে, সেরকম একটা কথা চলে আসবে। আর জামাতের যারা নেতাকর্মী ছিলেন তারা একটা কথা বলেছেন যে 5 আগস্টের পর অনেক বিএনপি নেতাকর্মী ছাড়া পেয়েছেন, কিন্তু তাদের এখন অনেক নেতাকর্মী আটক রয়েছেন যারা এখন ছাড়া পাননি, যার কারণে তারা বিস্মিত এবং অবাক হয়েছেন এবং তারা কিছুটা ব্যথিত, কিন্তু তারা মনে করছেন যে বিচার তাদের স্বাধীনভাবে চলবে এবং আশা করছেন তারা যে পরবর্তী যে শুনানিটি হবে, আপনি জানেন যে একদম
6 তারিখে এটা কিন্তু একদম প্রায়োরিটি দিয়ে একদম ফার্স্টে রাখা হয়েছে এবং পুরো বেঞ্চ এই কথাটি শুনবে এবং শুনে কিন্তু তারা এটা রায় দিবেন। অর্থাৎ তারা আশা করছে যে 6 মে যে বিচার কার্যক্রমটি বসবে সেখানে তারা তাদের ন্যায় বিচার পাবেন। তো এই ছিল মুক্তি আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পাপ্পু। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। একই সঙ্গে মামলার যাবতীয় নথি বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগরির হোসেনের দত্ত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়েছেন। আগামী বুধবার থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের বাছরছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। জুলাই আগস্টের চানখারপুলে আনাস সহ 6 জনের হত্যা মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার দিকে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন। এর আগে সোমবার এই মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউশন জানান, 90 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন 195 দিনের তদন্ত শেষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হামলা, হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে কয়েকশো মামলা হয়েছে। এসব মামলায় ছেলে মেয়ের পাশাপাশি হাসিনা পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও রয়েছে গুম, খুন ও গণহত্যার অভিযোগ। এর মধ্যে গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহবুব রহমান রিপনের প্রতিবেদন। গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী গদি ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট তকমা পাওয়া শেখ হাসিনা। তার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের 13 আগস্ট। রাজধানী মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনারদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এরপর সাংবাদিক, পথচারী, ভ্যানচালক সহ নিরীহ মানুষকে হত্যা এবং কিশোর গাড়ি চালক সহ অসংখ্য হত্যার অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ, রামপুরা, রায়েরবাগ, বাড্ডা, ভাটারা, মিরপুর, মগবাজার, হাতিরঝিল সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা হয় তার নামে। আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি। শেখ হাসিনা ছাড়াও মামলা হয়েছে তার আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে। হাসিনা পলাতক থাকলেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ মন্ত্রী পরিষদের বেশ কিছু সদস্য, সাবেক সংসদ সদস্য, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আমলাসহ বিভিন্ন পেশার অন্তত 90 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। রাজুকের প্লট জালিয়াতি মামলাও আছে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
গাজীপুর মহানগরীর গাছা থানায় 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, মোহাম্মদ কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, এনটিএমসি প্রধান জিয়াউল আহসান, সাবেক এমপি নজরুল ইসলাম মজুমদারের গাজীপুর কোর্টে হাজির করা হয়। দুপুরে তাদের আদালতে হাজির করে 3 মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। ইসরায়েলি বর্বরতায় আরও 29 ফিলিস্তিনের মৃত্যুতে ফিলিস্তিনের গাজায় 51,240 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তিসহ গাজায় 5 থেকে 7 বছরের জন্য স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর। ওদিকে সুদানে আরও সামরিক বাহিনী আরএসএফের হামলায় মারা গেছে 30 জন। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজাকে নিয়ে রীতিমতো ইঁদুর বেড়াল খেলা খেলছে। প্রাণ বাঁচাতে যেখানেই ছুটে যাচ্ছে গাজার নিরীহ মানুষ, সেখানেই হায়নার মতো হামলে পড়ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে 29 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। পাশাপাশি সংযোগ সড়ক বন্ধ করে গাজার 69% ভূখণ্ডকে নো গো জোন ঘোষণা করেছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় যুদ্ধবন্ধে হামাসকে নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। এরপরেই যুদ্ধের সমাপ্তি সহ উপত্যকাটি থেকে পুরোপুরি ইসরায়েল সেনার প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয় এতে। ইয়েমেনে বিমান হামলা চালিয়ে গত 1 মাসে হুতি বিদ্রোহীদের 5 শতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং গোয়েন্দাদের মতে এসব হামলায় নিহতদের মধ্যে অনেকেই গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরাও রয়েছেন। সুদানের অবরুদ্ধ এলফাশের শহরে আধা সামরিক বাহিনী আরএসএফের হামলায় 30 বেসামরিক মানুষ নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে কয়েকশো কোটি ডলারের ফেডারেল তহবিল জব্দ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মামলায় প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এই কর্মসূচি শুরু করেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার 2 দফায় শিক্ষার্থীদের অনশন থেকে ফেরাতে আলোচনা করতে এলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তারা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, অনশন কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনারা যেটা জানেন যে গতকাল ভিসি কুয়েটের যে ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা 32 জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন বিকাল 4টায়। কিন্তু তাদের এই দাবি থেকে ফেরাতে এবং এই অনশন থেকে ফেরাতে শিক্ষকরা দফায় দফায় তাদের সাথে আলোচনা চালিয়ে যান। তবে শিক্ষকরা যদিও ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক সহ ছাত্র কল্যাণ পরিষদের যেসব শিক্ষকরা ছিলেন সেসব শিক্ষকরা আলোচনা চালিয়েছেন এবং তাদের সাথে দফায় দফায় কথা বলেছেন, কিন্তু তারা তাদের সাথে আলোচনা করলেও তারা তাদের 1 দফা দাবি থেকে সরে আসেনি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখনো 32 জন শিক্ষার্থীদের মধ্যে এখন 28 জন শিক্ষার্থী অনশন করছেন। আমরা এই বিষয়ে যারা অনশন করছেন সেসব শিক্ষার্থীদের একজনের সাথে আমরা কথা বলতেছি। আপনারা এই অনশন কেন করছেন এবং শিক্ষকরা যে আপনাদের সাথে আলোচনা করছে সেই আলোচনায় আপনারা কি বলছেন, শিক্ষকরা আপনারা কি বলছেন? শিক্ষকরা দীর্ঘ 2 মাস পরে আমাদের সাথে আলোচনা করতে আসছেন, এই জন্য আমি শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। কিন্তু শিক্ষকরা যে 2 মাস পরে আসছে এটা শিক্ষার্থীদের কাছে, শিক্ষার্থীরা মনে করে এটা অনেক দেরি হয়েছে। যখন আলোচনা করলে হয়তোবা সে 5 দফা দাবি পরিপূর্ণভাবে পূরণ করার পরে যদি করতো তাহলে হয়তোবা শিক্ষার্থীরা 6ষ্ঠ দফা থেকে সরে যেতে পারত। কিন্তু সেই 5 দফা পূর্ণ না করেই
বরং এই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আন্দোলনকে দমানোর জন্য নোংরাভাবে অন্যায়ভাবে চেষ্টা করা হয়েছে। কখনো হামলা, কখনো মামলা, কখনো বহিষ্কার করা হয়েছে। শুধু বহিষ্কার না, বরং বহিষ্কারের পরে আবার নতুন করে আরেকটা তদন্ত কমিটি করা হয়েছে যাতে ভয় দেখানো যায়। এই মাধ্যমে শিক্ষার্থীরা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। অনিয়ম দুর্নীতির আখাউড়াখানা পরিণত হয়েছে কুষ্টিয়ার এলজিডি অফিস। সড়ক উন্নয়নের নামে চলছে লুটপাটের মহা উৎসব। কাজ চলছে নিম্নমানের উপকরণ দিয়ে, তার উপর মানা হচ্ছে না নিয়ম নীতি। কোটি কোটি টাকা ব্যয় হলেও উপকারে আসছে না সাধারণ মানুষের, উল্টো পকেট ভারী হচ্ছে ঠিকাদার ও এলজিডি কর্মকর্তাদের। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দীর্ঘ এক যুগ পর দৌলতপুরে আল্লাহর দরগা এলাকার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্তূপ করে রাখার নিম্নমানের এইসব ইট ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। এছাড়া নিম্নমানের উপাদান দিয়ে রাতের আধারে চলছে কাজ। সম্প্রতি জেলার বেড়ামারা উপজেলার রায়টা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, কিন্তু মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। হিয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে, সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যাচ্ছে। আর ইট যেহেতু ভালো না, ইট এমনি গলি পড়ে যাচ্ছে গাড়ির চাপে। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। সিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল, তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। গত বছর এই রাস্তায় কাজ হয়েছিল, দেশে বর্ষা আসলে আবার খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। না, রাস্তা তো বিদেশে কাজ করে এক রাস্তা 20 বছর 30 বছর ধরে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 বছরে রাস্তা শেষ হয়ে যায়। ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। আপনারা দেখেন, আর বৃষ্টি আসলে সব উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের দুর্নীতির কারণে সংস্কারের কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। অনিয়মকে তারা নিয়মে পরিণত করে সরকারের টাকা আত্মসাৎ করছে। একটা রাস্তার কাজ যদি 50% যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেই রাস্তাটা কিভাবে টিকবে আর কিভাবে এটা আমরা আশা করব যে এটা ভালো থাকবে। অতএব জনদুর্ভোগ থেকেই যাচ্ছে। হ্যাঁ, এই জন্যে আমার মনে হয় সরকারের এই বিষয়গুলো একটু দৃষ্টি দেওয়া দরকার। অর্থের অপচয় যাতে না হয়, যাতে এটা তো জনগণের টাকা, তো জনগণের টাকার অপচয় করে তারা এইভাবে আত্মসাৎ করে যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস তাদের রয়ে গেছে। তবে সড়ক সংস্কারের অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিইডির এই কর্মচারীরা কাজের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রাখে এবং তারা যে কোনো সমস্যা হলে আমরা চিঠির মাধ্যমে তাদেরকে অবহিত করি। এটা তো কোনো সুযোগই নেই। আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে, এরা সম্মিলিতভাবেই আমরা যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে ফুটবল। ফেডারেশন কাপ 2024-25 মৌসুমের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিকেল 2:45টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসদের জন্য এটি শিরোপা ধরে রাখার মিশন, পাশাপাশি চতুর্থবার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হবার মিশনও এটি। বিপরীতে 13 বার চ্যাম্পিয়ন হবার রেকর্ডের সামনে আবাহনী। ফেডারেশন কাপের সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও রয়েছে তাদের। এবার সেটিকেও ছাড়িয়ে যাবার সুযোগ আবাহনীর জন্য। সবশেষ 2021-22 মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জিতে ঢাকা আবাহনী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডিবিতে থাকা সাগরুণী হত্যা মামলায় নথি পুড়ে বা হারিয়ে গেছে। হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিলেন আদালত। অসম্পূর্ণ সংলাপ শেষ করতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। বিচার বিভাগ ও নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবের উপর আলোচনা। জামাত নেতা আজহারের আপিল শুনানি 6 মে। বিস্মিত দলের নেতারা। মেজর সিনহা হত্যা মামলায় আপিল শুনানি কাল। এবং ইসরায়েলি বর্বরতায় আরও 29 ফিলিস্তিনের মৃত্যু। গাজায় 5 থেকে 7 বছরের জন্য স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিশরে।
এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।